লোকসংস্কৃতি বা ফোকলোর আর ঐতিহ্য বা হেরিটেজ পরস্পর সম্পৃক্ত দুটি বিষয়, যদিও পরস্পরাবৃত বা ওভারল্যাপিং দুটো ক্ষেত্র, যা জ্ঞানরাজ্যের এক অর্বাচীন বিদ্যাশৃঙ্খলা। বিগত কয়েক মাসের বিশ্বব্যাপী অভূতপূর্ব এই প্যান্ডেমিক পরিস্থিতির লোকসংস্কৃতির বেশ কিছু আন্তর্জালিক তথা ভার্চুয়াল আলোচনা সভার সূত্রে দেখলাম যে বিষয়টা সম্পর্কে মানুষের অপরিসীম আগ্রহ। অত্যন্ত আশান্বিত বোধ করলাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক এবং অধ্যাপক, শিক্ষক, সমাজের সর্বশ্রেণীর মানুষের একান্ত আগ্রহে তাই উৎসাহিত হয়ে এই ইউটিউব চ্যানেলের ভাবনা, ফোকলোর স্টাডিজ এবং হেরিটেজ স্টাডিজ বিষয়টাকে মেলাবার চেষ্টা করেছি। এখানে যে কোনো জাতির, যে কোনো সমাজের নিজস্ব আইডেন্টিটি বা অস্তিত্বের পরিচয় ফসিল বা জীবাশ্ম হয়ে বিধৃত থাকে তার লোকসংস্কৃতির অজস্র উপাদানের মধ্যে, তার সাহিত্যে, ছড়ায়, ধাঁধায়, প্রবাদে, তার ভাষায়, আঞ্চলিক ভাষায়, তার নারীর ভাষায়, তার পেশাগত ভাষায়। লোকসংস্কৃতির উপাদান তার পারফর্মিং আর্ট বা লোকনৃত্য, লোকনাট্য, লোকসঙ্গীত, এমনকি পারম্পরিক যে খেলা, লোকক্রীড়া, পুতুল নাচ ইত্যাদিতে বিধৃত থাকে তার আচার, বিশ্বাস, সংস্কারে, তার পাল পার্বণ পূজায়, তার ব্রতে, তার মেলা উৎসব পার্বণে বিধৃত থাকে তার বস্তুগত লোকসংস্কৃতি, যথা লোকখাদ্য, বস্ত্র, তার যানবাহন ইত্যাদি পরম্পরাগত লোকশিল্পের মধ্যে। এছাড়াও বিধৃত থাকে আজকের পৃথিবীতে যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সেই লোকবিজ্ঞান ও লোকপ্রযুক্তির মধ্যে। ফলে জ্ঞানরাজ্যের যে বিভিন্ন বিদ্যা শৃঙ্খলা, যথা ইতিহাস, সাহিত্য, ভাষাতত্ত্ব, শিল্পতত্ত্ব, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভাষাতত্ত্ব, পারফর্মিং আর্ট, দৃশ্যকলা বিজ্ঞান সহ সমাজবিজ্ঞানের সমস্ত শাখা তো বটেই, মানবিকী বিদ্যা বা হিউম্যানিটিজেরও সমস্ত শাখা, এমনকি পিওর সায়েন্স বা বিজ্ঞান, প্রযুক্তি, এমনকি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গেও তার যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে এটা খুব আনন্দের বিষয় যে বিভিন্ন বিদ্যা শৃঙ্খলার মানুষ লোকসংস্কৃতির বিষয় নিয়ে চর্চা করছেন। ফলে বিশ্বব্যাপী ইন্টারডিসিপ্লিনারি যে স্টাডিজ, আন্তঃবিদ্যা শৃঙ্খলাগত যে চর্চা, তার যে প্রচার এবং প্রসার ঘটছে, তার প্রয়োজনীয়তা আরও বেশি করে দেখা দিচ্ছে। কনভেনশনাল সাবজেক্টের ক্ষেত্র, আলোচনার ক্ষেত্র গতানুগতিক হয়ে পড়ছে, কিন্তু ইন্টারডিসিপ্লিনারি চর্চার ক্ষেত্র আরও বেশি গুরুত্ব পাচ্ছে। এবং বিভিন্ন শাখার বিশেষজ্ঞরা, ইতিহাস হোক, ভূগোল হোক, সাহিত্য হোক, নৃতত্ত্ব হোক, এমনকি দেখা যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মানুষেরা লোকচিকিৎসা, আদিবাসীদের যে বর্ষপ্রচলিত পরম্পরাগত যে চিকিৎসা, সেই ফোক মেডিসিন নিয়ে তারা আগ্রহী হয়ে উঠেছেন। দেখা যাচ্ছে প্রযুক্তিবিদ, সিভিল ইঞ্জিনিয়ার, তিনি পরম্পরাগত যে ঘর, মাটির ঘরের কি প্লাস মাইনাস, তার কি কাঠের ঘরের, কিভাবে সেই জ্ঞানকে তাদের কাজে লাগানো যেতে পারে, তার ফলে তারা আগ্রহী হচ্ছেন এই ধরনের পারম্পরিক গৃহশৈলীর ব্যাপারে। কিংবা বটানিস্ট ট্রেডিশনাল রাইস ভ্যারাইটি নিয়ে ভাবনা চিন্তা করছেন। এইভাবেই ইন্টারডিসিপ্লিনারি চর্চার সূত্রেই লোকসংস্কৃতির গুরুত্ব পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উঠে আসছে। এবং মনে হচ্ছে যে আগামী দিনে লোকসংস্কৃতি চর্চার ক্ষেত্র আরও অনেক প্রসারিত হবে। সেটা আমরা পাশ্চাত্যের বিভিন্ন দেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে লোকসংস্কৃতি কী রূপে আবার নতুনভাবে চর্চিত হচ্ছে, পরবর্তী সময়ে আমি আমার আলোচনার মধ্যে সেগুলো তুলে ধরব। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে লোকসংস্কৃতির সংজ্ঞা নির্ধারণ।
বিভিন্ন ক্ষেত্রের মানুষ যেহেতু লোকসংস্কৃতির বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন, খুব স্বাভাবিকভাবেই লোকসংস্কৃতির কিছু বেসিক থিওরি, বেসিক কনসেপ্ট মানুষের কাছে বোঝার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, কিন্তু তারা সেভাবে এর উপযুক্ত সোর্স বা উৎস খুঁজে পাচ্ছেন না। তাই সকলের দ্বারা আমি অনুরুদ্ধ হয়েই এই প্রচেষ্টা করছি। আগামীতে আপনাদের যদি ভালো লাগে তাহলে আরও লোকসংস্কৃতির বিভিন্ন ধারণা, বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন বিষয়কে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো, এই অঙ্গীকার রইল। আজকে আমার আলোচনার বিষয় লোকসংস্কৃতির একদম পাঠের শুরুতে যে বিষয়টা জানার খুব দরকার, সেটা হচ্ছে লোকসংস্কৃতির সংজ্ঞা। বিশেষ করে ছাত্রছাত্রী গবেষকদের জন্য লোকসংস্কৃতির সংজ্ঞা নির্ধারণটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে লোকসংস্কৃতির অজস্র সংজ্ঞা রচনা করেছেন, ফলে ভীষণ বিতর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ধারণাগত একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। তো একটা সর্বসম্মত সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই অন্যান্য বিশেষজ্ঞদের মতামতটাও জানা একান্তভাবে প্রয়োজন। তো শুরু করি একেবারে প্রাথমিক পর্যায়ে, যখন কিনা লোকসংস্কৃতি শব্দটা প্রথম এলো আমাদের ভাবনা জগতে। 1846 খ্রিস্টাব্দে উইলিয়াম জন থমস লন্ডনের দ্য এথেনিয়াম পত্রিকায় প্রথম পপুলার অ্যান্টিকুইটি শব্দটা ব্যবহার করেছিলেন। প্রথম পপুলার অ্যান্টিকুইটি শব্দের পরিবর্তে ফোকলোর শব্দের ব্যবহার করেছিলেন। তার আগে পর্যন্ত লোকসংস্কৃতির এই ধরনের উপাদানগুলোকে বোঝাতে পপুলার অ্যান্টিকুইটি শব্দটি বেশি ব্যবহার করা হতো। তার একটা বাংলা করা হয়েছে জনপ্রিয় পুরাতনী। যাই হোক, আমরা বলতে পারি এই পপুলার অ্যান্টিকুইটি শব্দটি বিশেষভাবে তখন ব্যবহৃত হতো, এবং প্রথম উইলিয়াম জন থমস তিনি এই শব্দটি ফোকলোর শব্দটিকে ব্যবহার করলেন। এই ফোকলোর শব্দের অর্থ কি? লোর অব দ্য পিপল। ফোক অর্থে পিপল, সাধারণ মানুষ, আর ফোক অর্থে সাধারণ মানুষ, এবং লোর অর্থে তার লোর অব দ্য পিপল অর্থাৎ ট্র্যাডিশনাল নলেজ অব দ্য পিপল। লোর কথাটার অর্থ হচ্ছে পরম্পরাগতভাবে যে জ্ঞান মানুষ অর্জন করেন। তো এই ফোকলোর শব্দের মূল প্রেরণা হিসেবে চিহ্নিত করা হয় জার্মান শব্দ ফোক্সকুন্দে। ফোক্সকুন্দে শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে, যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষজ্ঞরা নানা ধরনের শব্দকে চয়ন করার চেষ্টা করেছেন। এই যে বিভিন্ন শব্দ বাংলা বা ভারতবর্ষের প্রেক্ষিতে প্রচলিত আছে, আমি পরে আরেকদিন এই নিয়ে আলোচনা করব। আজকে শুধু উল্লেখ করি যে লোকসংস্কৃতি শব্দের আগে, পূর্বে কিংবা পরে এই ফোকলোর শব্দের একটা বিকল্প হিসেবে লোকচর্চা, লোকযান, লোকবিদ্যা, লোক ঐতিহ্য, লোকচারণা, লোকায়ন, লোকশ্রুতি, লোকবার্তা, লোকবিজ্ঞান, লোককৃতি ইত্যাদি অজস্র শব্দ বিভিন্ন বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তাবিত হয়েছে। আবার অনেকেই বাংলায় ফোকলোর শব্দটিকে সরাসরি গ্রহণের পক্ষে রায় দিয়েছেন। যেমন বাংলাদেশে এখনও এটা মজহারুল ইসলাম প্রথম, তিনি এই ফোকলোর শব্দের কোনো পরিবর্তন হয় না বলে তিনি ঘোষণা করেন, এবং তিনি বলেন যে লোকসংস্কৃতি শব্দের দ্বারা ঠিক ফোকলোরকে বোঝানো সম্পূর্ণভাবে যায় না, তাই সেখানে এই ফোকলোর শব্দটিকেই গ্রহণ করা হয়েছিল, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ফোকলোরটিকে বাংলা শব্দ হিসেবে চিহ্নিত করেই ফোকলোর বিভাগ বলা হয়। তো যাই হোক, এই ফোকলোর শব্দটা আমাদের বাংলায় বা ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও বিশেষভাবে লোকসংস্কৃতি রূপেই সব থেকে বেশি যেহেতু চর্চিত হয়, তাই আমাদের আলোচনায় আমরা লোকসংস্কৃতি শব্দটিকেই ব্যবহার করেছি। যাই হোক, স্ট্যান্ডার্ড ডিকশনারি অফ ফোকলোর, মিথোলজি অ্যান্ড লিজেন্ড, এটা মারিয়া লিচের দ্বারা এডিটেড হয়েছিল 1949-এ, বহুদিন আগে। তো এই গ্রন্থে
ফোকলোরের 25টা আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া হয়েছে। মানে এই জন্যই বোধহয় বলা হয় ডেফিনেশন অফ ফোকলোর আর মোর দ্যান ফিঙ্গারপ্রিন্টস। মানুষের হাতের যে আঙুলের যে ছাপ, তার থেকেও বেশি সংখ্যায় ডেফিনেশন এ পর্যন্ত প্রস্তাবিত হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম লোকসংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসংস্কৃতি বিজ্ঞানী ডক্টর তুষার চট্টোপাধ্যায়ের মতে ফোকলোর শব্দটি অবিমিশ্র নয়, একটি সংযুক্ত বা কম্পাউন্ড সেকশন সমন্বিত শব্দ, মানে সেকশন কম্পাউন্ড বলা হচ্ছে। প্রথম অংশটা ফোক, যার অর্থ সাধারণ মানুষ বা জনসমষ্টি, এবং শব্দটির দ্বিতীয় অংশ লোর, যার অর্থ পরম্পরাগত জ্ঞান। ব্যুৎপত্তিগত অর্থ যাই হোক না কেন, লোকসংস্কৃতি বিদ্যাচর্চার ক্ষেত্রে ফোক ও লোর শব্দদ্বয় বিশিষ্ট অর্থের দ্যোতক এবং ফোকলোর জ্ঞানরাজ্যে একটি নবোদ্ভূত গুরুত্বপূর্ণ শাস্ত্র বা বিদ্যা। আবার বাংলাদেশের ওয়াকিল আহমদ তিনি এই বিষয়টা, এই যে মারিয়া লিচের আলোচনার মধ্যে এই স্ট্যান্ডার্ড ডিকশনারি অফ ফোকলোর মিথোলজি অ্যান্ড লিজেন্ডের মধ্যে যে সংজ্ঞাগুলো রয়েছে সেই প্রসঙ্গে বলেছেন যে তিনি উল্লেখ করেছেন ফ্রান্সিস লি আটলি তার একটি প্রবন্ধ, যেখানে এই সবকটি সংজ্ঞাকে বিশ্লেষণ করে দেখা হয়েছিল যে কতগুলো শব্দ বারবার ব্যবহৃত হচ্ছে। সেগুলোকে কিওয়ার্ড বলা যেতে পারে, যেমন ওরালিটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন ট্র্যাডিশন, ফোকলোরকে বুঝতে গেলে ট্র্যাডিশন শব্দের গুরুত্ব অপরিসীম। ট্রান্সমিশন, এই যে একটা বহতা পরম্পরা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনের হাতে হস্তান্তরিত হচ্ছে, সেই কারণে ট্রান্সমিশনটা খুব গুরুত্বপূর্ণ। সারভাইভাল, বেঁচে থাকা, তার যে প্রাচীনত্বের মধ্যেও সে বেঁচে আছে, আবার আজকের মধ্যেও সে বেঁচে আছে। পরবর্তী সময় আরও কিছু সংজ্ঞার মধ্যে এই ধরনের ভাবনা আমরা লক্ষ্য করি, যে যেখানে রবীন্দ্রনাথও বলেছেন যে পুরাতন হয়েও চিরনবীন। তো এই ব্যাপারটা সেই সময় মারিয়া লিচের এই গ্রন্থের মধ্যেও আমরা লক্ষ্য করি। এবং তারপরে কমিউনাল, একটা সংহত জনগোষ্ঠীর কথা সেখানে বলা হচ্ছে। এবং এই যে এই কতগুলো শব্দকে বারবার আসছে, তার ফলেই এর মধ্য থেকেই কিন্তু লোক সংস্কৃতির সংজ্ঞা বা বৈশিষ্ট্যগুলো উঠে আসে। যেমন এটা ঐতিহ্য নির্ভর হতে হবে, ক্রমে প্রবাহিত হতে হবে, মৌখিকভাবে থাকে নর্মালি, তার একটা উদ্বর্তন শক্তি আছে, সেটা সমষ্টি মনের ফসল ইত্যাদি প্রভৃতি। এবং ওয়াকিল আহমদ মানে শেষ পর্যন্ত একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, একটি সংহত সমাজের মানুষ পূর্বপুরুষদের কাছ থেকে মুখে মুখে বা হাতে কলমে লব্ধ জ্ঞানের এবং স্বীয় অভিজ্ঞতার আলোকে ঐতিহ্য নির্ভর যা কিছু সৃষ্টি করে তাকেই লোককলা বলা হয়। তিনি আবার ফোকলোর শব্দের বাংলা করেছেন লোককলা। রবীন্দ্রনাথ যাকে বলেছেন পুরাতন হয়েও চির নূতন, পুরাতন বিষয় রূপান্তর বিবর্তনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে স্থান কাল পাত্রের সাথে খাপ খেয়ে বেঁচে থাকে, এটা বলছেন ওয়াকিল আহমদ তার লৌকিক জ্ঞানকোষ গ্রন্থের মধ্যে। যে কথা বলছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সমস্ত বিশেষজ্ঞরা এই নিয়ে আলোচনা করেছেন, এক এক করে আমি তাদের কথা বলছি। আচ্ছা, আমি ওয়াকিল আহমদ বলছি, তার আগে মজহারুল ইসলামের গ্রন্থ যেটা ফোকলোর পরিচিতি ও পঠন পাঠন, সেখানে তিনি কি বলছেন একটুখানি উল্লেখ করে নিই। এই সংজ্ঞা এবং এমন আরও অনেকগুলো সংজ্ঞায় আলোকিত হয়ে লোক সংস্কৃতিকে বিচার করলে লোক সংস্কৃতি বলতে আমরা একদিকে যেমন জনগণের পরিশীলিত সৃষ্টি বা ঐতিহ্যকে বুঝতে চেষ্টা করতে পারি, অন্যদিকে তেমনি জনজীবনের ব্যাপক পরিধিকেও, যার মধ্যে রীতিনীতি, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, উৎসব পার্বণ, খেলাধুলা ইত্যাদিকে অন্তর্ভুক্ত করা চলে। সমাজবিজ্ঞানী ও নৃতত্ত্ববিদদের মতে অবশ্য লোক সংস্কৃতি আরও ব্যাপক, অর্থাৎ জনজীবনের ও সমাজের সামগ্রিক জীবনাচরণ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের বিচিত্র জীবনের সামগ্রিক প্রতিফলন ঘটে লোক সংস্কৃতির মধ্যে। অর্থাৎ তিনি লোক সংস্কৃতি বলতে তার উপাদানগুলোকে বিশেষভাবে উল্লেখ করলেন, বিশেষভাবে সেই দিকে আমাদেরকে নির্দেশ করলেন যে আসলে তার সামগ্রিক জীবনচর্চা এবং মানসচর্চা,
তার জীবনের প্রত্যেক দৈনন্দিনতার সঙ্গে জড়িয়ে থাকে যা কিছু, সব কিছুই আসলে তার লোকসংস্কৃতি। অ্যালান ডান্ডিস তার সম্পাদিত দ্য স্টাডি অফ ফোকলোর এর প্রথম যে প্রবন্ধটা, হোয়াট ইজ ফোকলোর, এরকমই একটা কথা বলেছেন। ফোকলোরের সংজ্ঞা দিতে গিয়ে তিনি আবার ফোকের সংজ্ঞাটা প্রথম দিয়েছেন, এবং এটা এখন অত্যন্ত বহু চর্চিত, এবং মানে এটাকে সমর্থনও করা হয় এই ফোক, কেননা ফোক কারা সেটা জানলে তবেই ফোকলোরটা কি বোঝাটা আরও সহজ হয়। The term folk can refer to any group of people whatsoever who share at least one common factor. It does not matter what the linking factor is. It could be a common occupation, language, or religion. But what is important is that a group formed for whatever reason will have some tradition which it calls its own. অর্থাৎ তিনি বলছেন এমন একটা গ্রুপ অফ পিপল যারা কোনো না কোনোভাবে তাদের মধ্যে একটা মানে একটি মাত্র বৈশিষ্ট্যের দ্বারা অন্ততপক্ষে একটি মাত্র বৈশিষ্ট্যের দ্বারা তারা সম্পর্কিত। সেই বৈশিষ্ট্যটা হতে পারে তাদের অকুপেশন, হতে পারে তাদের ল্যাঙ্গুয়েজ, হতে পারে তাদের রিলিজিয়ান, তাদের ভাষা, ধর্ম বা পেশা, কোনো না কোনো দিক থেকে তাদের মধ্যে একটা মিল থাকবে। সেই যে গ্রুপ অফ পিপলকে তবেই আমরা ফোক বলতে পারি। এবং শুধুমাত্র মিল থাকবে তাই নয়, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে ঐতিহ্য বা পরম্পরা, সেটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোষ্ঠীটাকে বোঝার জন্য। এবং এই ধরনের যে গোষ্ঠী যারা একটা পরম্পরাগত ওয়ে অফ লিভিং, ট্রেডিশনাল ওয়ে অফ লিভিংকে লিড করছে কোনো না কোনো পার্সপেক্টিভে, তাদেরকেই বলা হচ্ছে ফোক। তো এই প্রসঙ্গে আমরা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়ার ফোকলোরের অধ্যাপক ড্যান বেন অ্যামোসের ফোকলোর ইন কনটেক্সট যে গ্রন্থ, সেখানকার প্রবন্ধ টুয়ার্ডস আ ডেফিনেশন অফ ফোকলোর ইন কনটেক্সট, তিনিও ফোকলোরের একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেই যে প্রবন্ধটি টুয়ার্ডস আ ডেফিনেশন অফ ফোকলোর ইন কনটেক্সট, সেখানে তিনি ফোকলোরকে এভাবে সংজ্ঞায়িত করেছেন: 3 basic conceptions of the subject underlying many definitions. Accordingly, folklore is one of these 3: a body of knowledge, a mode of thought, or a kind of art. অর্থাৎ ফোকলোরকে বুঝতে গেলে তিনি এই 3টে বৈশিষ্ট্যের দিকে চিহ্নিত করেছেন, যে ফোকলোর হবে আ বডি অফ নলেজ, আ মোড অফ থট, আর কাইন্ড অফ আর্ট. These categories are not completely exclusive of each other. অর্থাৎ সংস্কৃতির অভ্যন্তরে যে বহু প্রজন্ম লালিত জ্ঞান, চিন্তাশীলতা ও শিল্পবোধ নিহিত থাকে তাকে এখানে চিহ্নিত করা হয়েছে। সংস্কৃতির যে কোনো উপাদানেই এই ত্রিমাত্রিক বৈশিষ্ট্য নিহিত থাকে। সুতরাং লোকসংস্কৃতির সংজ্ঞা নির্মাণে এই 3টি বৈশিষ্ট্য অত্যন্ত উল্লেখনীয়। এবং লোকসংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে এরপরেও অনেকে এর উপাদান বা ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। যেমন এর একটি আমরা সংজ্ঞা পাচ্ছি যে ফোকলোর কনসিস্ট অফ লিজেন্ডস, মিউজিক, ওরাল হিস্ট্রি, প্রোভার্বস, জোকস, পপুলার বিলিভস, ফেয়ারি টেলস, স্টোরিজ, tall tales and customs included in the tradition of a culture, subculture or group. It also includes the set of practice through which those expressive genres are shared. Folklore can be divided into 4 areas of studies, that is artifact, that is describable and transmissible entity, that is culture, that is behavior. তো এই যে মানে লোকসংস্কৃতির সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে তার উপাদানটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উপাদানটাকে যদি কেউ অনুভব করে তবেই কিন্তু এর সংজ্ঞাটাকে সে যথাযথভাবে উপস্থাপিত করতে পারবে। তো এই প্রসঙ্গে মানে এই কারণেই বোধহয় রুশ সংস্কৃতি বিজ্ঞানী, লোকসংস্কৃতি বিজ্ঞানী ওয়াইএম সোকোলভের মানে অত্যন্ত একটা সুন্দর সংজ্ঞা রয়েছে, যেটা বহু বিশেষজ্ঞ তাদের গ্রন্থে আলোচনা করে থাকেন। Folklore is an echo of the past and at the same time it is the vigorous voice of the present. খুব সুন্দর একটা মাত্র লাইনে তিনি বলেছেন যে একদিকে সেটা ইকো অফ দ্য পাস্ট, আরেকদিকে সেটা ভিগোরাস ভয়েস অফ দ্য প্রেজেন্ট। অর্থাৎ আলটিমেটলি দেখা যাচ্ছে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার এই 3টে কালকে যে ঐতিহ্য ছুঁয়ে থাকে সেটাই আমাদের
লোকসংস্কৃতি। এই কারণেই রবীন্দ্রনাথের কথা তো বললাম যে চির পুরাতন হয়েও চিরনূতন হয়ে যায় লোকসংস্কৃতি। দিন যত বদলাচ্ছে লোক সংস্কৃতি ঐতিহ্য এই ধারণাগুলো নিয়ত পাল্টে যাচ্ছে। এক প্রাসঙ্গিকতায় কিংবা প্রেক্ষিতে বিনির্মিত হচ্ছে এক একটি সংজ্ঞা। কোনোটিকেই নস্যাৎ করা বা উড়িয়ে দেওয়া বাস্তবসম্মত নয়। আসলে বুঝতে হবে তার অন্তর্নিহিত বক্তব্যের সারবত্তাকে। মেঘালয়ের নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটির ফোকলোর স্টাডিজ ডিপার্টমেন্টের প্রাক্তন ডিরেক্টর লোকসংস্কৃতি বিজ্ঞানী ডক্টর সৌমেন সেনের বক্তব্য এ প্রসঙ্গে প্রণিধানযোগ্য। তিনি কি বলছেন? লোকের সংজ্ঞা পাল্টেছে, লোকসংস্কৃতির সীমানাও বেড়েছে। অন্তে তাই আমার প্রস্তাব, লোকের পরিবর্তিত সংজ্ঞা, যে সংজ্ঞায় সমাজের প্রায় সব বর্গেরই প্রবেশ মেনে নেওয়া ভালো। মানা ভালো যে লোকসংস্কৃতি গ্রামে গঞ্জে, হাটে মাঠে ঘাটে, ধর্মীয় বলয়ে, কলে কারখানায়, বিশেষ পেশার আশ্রয়ে, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত জনজাতি এলাকায় সর্বত্র সৃষ্টি হয়ে চলেছে। আর তার পরিবর্তন, পুনর্নির্মাণ ও নির্মাণ হচ্ছে নিয়ত। অর্থাৎ সেই যে একটা প্রাচীন ধারণা ছিল যে শুধুমাত্র কৃষক, শুধুমাত্র গ্রামে, শুধুমাত্র অশিক্ষিত বা নিরক্ষর মানুষদের মধ্যেই ফোকলোর থাকে বা ছিল বা আছে, সেই ভাবনাটাকে কিন্তু এখন মানা হয় না। এখন মনে করা হয় কোনো না কোনো কারণে যদি তারা একটা গোষ্ঠী বলে চিহ্নিত হয়ে থাকে, তাদের মধ্যে যে ঐতিহ্য বা পরম্পরা, সেটাকে আমরা লোকসংস্কৃতি বলে মানতে পারি। এবং এর ফলেই লোকসংস্কৃতির বলয়ের প্রসার ঘটছে। সংহত জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামগ্রিক জীবনচর্যা ও তাৎপর্যময় মানসচর্চাকে লোকসংস্কৃতির পূর্ণক্ষেত্ররূপে চিহ্নিত করা হয়েছে। তবে লোকসংস্কৃতির প্রায় সব সংজ্ঞাতেই ঐতিহ্য ও পরম্পরাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যে আজকের সৃষ্টি হলেও তার একটা পরম্পরা থাকতে হবে, তার একটা অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। এবং আমেরিকান ফোকলোর সোসাইটি দেওয়া একটি সর্বজনগ্রাহ্য ব্যাখ্যান আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি। Folklore is a traditional art, literature, knowledge and practice that is disseminated largely through oral communication and behavioral example. Every group with a sense of its own identity shares as a central part of that identity. Folk tradition, the things that people traditionally believe, that is planting practices, family tradition and other element of worldview. Do, that is dance, make music, sew clothing, know how to build an irrigation dam, how to nurse and development, how to prepare barbecue, make architecture, art, craft, and say personal experience, stories, riddles, song, lyrics. As this example indicate, is most instances there is no hard and fast separation of these categories whatever in everyday life or in folkloristic work. আসলে তারা আমেরিকার পার্সপেক্টিভে আরও বলছেন, তাই ফলে কতগুলো বিষয় যেগুলো আমাদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয়, সেগুলো তাদের ক্ষেত্রে লোকসংস্কৃতি বলেও চিহ্নিত। এবং বাংলার লোকসংস্কৃতি মনস্তাত্ত্বিক অন্বেষা ও প্রয়োগ গ্রন্থে তরুণ গবেষক ডক্টর ফাল্গুনী ভূঁইয়া লোকসংস্কৃতিকে সংহত জনগোষ্ঠীর কর্ষিত চিত্তের ফসলরূপে ব্যাখ্যা করেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন সংহত লোকসমাজ লোকসংস্কৃতির ভিত্তি। লোকায়ত সমষ্টিগত মানুষের জীবনের বিভিন্ন দিক এই বিশিষ্ট সংস্কৃতি প্রবাহের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। সংহত লোকসমাজের সকল প্রকার যৌথ অনুভূতি ও মৌলিক আবেগ, দ্যাট ইজ কালেকটিভ ফিলিংস অ্যান্ড প্রাইমারি ইম্পালসেস, সংবেদন ও প্রত্যক্ষণ, দ্যাট ইজ সেন্সেশন অ্যান্ড পারসেপশন, চেতনা ও প্রেষণা, কনসাসনেস অ্যান্ড মোটিভেশন, কল্পনা ও কল্পনা প্রতিরূপ, দ্যাট ইজ ইমাজিনেশন অ্যান্ড ইমেজ অব ইমাজিনেশন,
চিন্তন, বুদ্ধি, স্মৃতি, দ্যাট ইজ থিঙ্কিং, ইন্টেলিজেন্স অ্যান্ড মেমোরি, অভিপ্রায় বা কামনা বা কাম প্রবৃত্তির প্রবণতা, ডিজায়ার অ্যান্ড প্রিডিসপোজিশন অফ ইরোটিক লাভ অ্যাকশন, এই সমস্ত প্রকারকে সমষ্টিগত প্রয়াস বা স্বতঃস্ফূর্ত চলমান ঐতিহ্যের প্রবাহে লোক সংস্কৃতি নামে উৎসারিত হয়ে চলেছে। অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, এটা মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারটা বলা হলো, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লোকসংস্কৃতির বিভিন্ন সংজ্ঞা উঠে এসেছে। অর্থাৎ বলতে পারি যে এক আঞ্চলিক সংস্থানায়তন সংহত মানবগোষ্ঠীর মৌলিক ঐতিহ্য সম্পন্ন সাংস্কৃতিক, সামাজিক, প্রযুক্তিক কর্ম, সাহিত্য, শিল্প, বিশ্বাস, লোকধর্ম, চিরন্তন উৎসব, মেলা, ভাষা ও সাহিত্য ইত্যাদি হচ্ছে লোকসংস্কৃতির উপাদান। আসলে এটা বলছেন বিশিষ্ট লোকসংস্কৃতি বিজ্ঞানী ডক্টর দুলাল চৌধুরী। তিনিও লোকসংস্কৃতির উপাদানগুলোর দ্বারাই লোকসংস্কৃতির সংজ্ঞাটাকে নির্ধারণ করার চেষ্টা করেছেন। আজকের গ্লোবাল পৃথিবীতে যখন অসংখ্য মিডিয়ার আগ্রাসী দাপট এবং আঞ্চলিক সংস্কৃতি ও তার যে সমস্ত উপাদান সেগুলো বিপন্ন হচ্ছে, মনোকালচারের দিকে মিডিয়া আমাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তখন এই যে শিল্পায়িত, নগরায়িত আমাদের যে গ্রামাঞ্চল আজকে নগরায়নের দিকে এগিয়ে চলেছে, সেখানে লোকসংস্কৃতির সংজ্ঞা খুব স্বাভাবিকভাবেই পাল্টে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই আমাদের সংস্কৃতির যে পরিবর্তন ঘটছে সেটা বহুজাতিক সংস্থাগুলোর বাণিজ্য স্বার্থপুষ্ট কিংবা মিডিয়ার বাণিজ্য স্বার্থপুষ্ট, যেটা অনেক সময় আমাদের মধ্যে হতাশার জন্ম দেয়, আমাদের মধ্যে আশঙ্কার জন্ম দেয়। তবুও বলবো পরিবর্তনের মধ্য দিয়েই কিন্তু উঠে আসছে নতুনভাবে আরবান ফোকলোর, উঠে আসছে ইন্ডাস্ট্রিয়াল ফোকলোর, এরকম বেশ কিছু ভাবনা। আসলে আমরা শিকড়ের দিকে যদি তাকাই তাহলে সকলেই গোষ্ঠী মানুষ, আমাদের ভেতরে চেতনার অন্তরে রয়েছে। যতই আমরা আজকে এই নগরায়নের সূত্রে, শিল্পায়নের সূত্রে, বিশ্বায়নের সূত্রে একক পরিবার গড়ে তুলি, যতই আমরা আত্মকেন্দ্রিক হওয়ার চেষ্টা করি, যতই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের আত্মকেন্দ্রিকতার দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হোক না কেন, আসলে আমরা কিন্তু প্রকৃতি সম্পৃক্ত একটি গোষ্ঠী মানুষ। তাই ঘুরে ফিরে আমাদের চেতনায় অসচেতনভাবে হলেও আমাদের যে গোষ্ঠী, কালেকটিভ মাইন্ড, সেটা কিন্তু প্রকট হয় যখন তখন। তো যাই হোক, আমরা লোকসংস্কৃতির একটা সংজ্ঞায় শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। সেটা আমরা একটা বলতে পারি যে কোনো সমমনস্ক বা সমবৈশিষ্ট্য সম্পন্ন সংহত জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী তথা ক্রমপরিবর্তিত সক্রিয় সাংস্কৃতিক অভিব্যক্তি, কি ফোকলোর বলবো, সমমনস্ক, সমবৈশিষ্ট্য সম্পন্ন কোনো জনগোষ্ঠীর, সেটা যে কোনো দিক থেকে সেই জনগোষ্ঠীটার জন্ম হতে পারে, সেটা কোনো এথনিক গ্রুপ হতে পারে, সেটা কোনো ছাত্রছাত্রীদেরকেও এখন বলা হচ্ছে একটা ফোক সোসাইটি, হ্যাঁ, এইভাবে যে কোনো, সেটা ধর্মীয় কারণে সেটা একটা গোষ্ঠী হতে পারে, ভাষাগত কারণে হতে পারে, পেশাগত কারণে হতে পারে, যে কোনোভাবেই তারা একটা গোষ্ঠী হতে পারে। তো সেই সমমনস্ক ও সমবৈশিষ্ট্য সম্পন্ন গোষ্ঠীর ঐতিহ্যবাহী, এটা খুব গুরুত্বপূর্ণ, ঐতিহ্যবাহী অথচ ক্রমপরিবর্তিত একটা সক্রিয় সাংস্কৃতিক অভিব্যক্তি, কোনো মৃত নয়, সেটা সক্রিয় সাংস্কৃতিক অভিব্যক্তি, প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে, হস্তান্তরণের মধ্য দিয়ে সেটা এগিয়ে চলেছে, বাট সেটা অত্যন্ত সক্রিয় এবং যা এক স্বতন্ত্র জীবনচর্যা ও মানসক্রিয়া, একই সঙ্গে জীবনচর্যার ফসল, একই সঙ্গে তার মানসক্রিয়ারও ফসল, প্রজন্ম লালিত জ্ঞানের প্রতিবিম্ব, তাকেই লোকসংস্কৃতি বা ফোকলোর বলা যায়। লোকসংস্কৃতির মধ্যে ওই নির্দিষ্ট সমাজের মৌখিক ঐতিহ্য, বিশ্বাস, সংস্কার, কৃত্য, তার প্রদর্শন কলা, তার জীবনচর্যার বস্তুগত উপাদান, তার অভিজ্ঞতা, তার জ্ঞান, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার প্রতিবাদ, সবই উঠে আসে। এবং সেই সূত্রেই আমরা লোকসংস্কৃতির আরও একটি সংজ্ঞা বলতে পারি, এটা
এই আগের সংজ্ঞাটি এবং এই সংজ্ঞাটি মূলত আমারই ভাবনা প্রসূত, যে লোকসংস্কৃতি হলো মানে এটা আবার একটু ট্র্যাডিশনাল ভাবনা থেকে, যে আগে যে সংজ্ঞাটি বললাম এই সংজ্ঞাটিকে আজকের পরিপ্রেক্ষিতে সেটা এই সংজ্ঞাটা মনে হয় আরও বেশি প্রযোজ্য। তবে একটা ট্র্যাডিশনাল সংজ্ঞাও আমরা দিতে পারি সমস্ত বিশেষজ্ঞদের বক্তব্যর একটা কি বলবো নির্যাস রূপে, যে লোকসংস্কৃতি হলো দীর্ঘ লালিত ঐতিহ্য পরম্পরায় প্রচলিত মৌখিক ধারায় স্মৃতি ও শ্রুতিকে অবলম্বন করে বাহিত। যদিও আজকের দিনে যখন শিক্ষার প্রসার ঘটে গেছে তখন একেবারে গ্রামস্য গ্রামীণ লোকশিল্পীরাও আর মৌখিক ধারায় নয়, স্মৃতিশ্রুতিকে বাহিত নয়, তারা তাদের খাতাপত্র এখন মেনটেন করছেন। সাধারণত একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অনুভূতির অসচেতন প্রয়াস, যার বিষয় বৈচিত্র্যের মধ্যে লোক সমাজের সামগ্রিক জীবনচারণা ও নিগূঢ় মনস্তত্ত্ব, এটা খুব গুরুত্বপূর্ণ। এই ফোকলোরের মধ্যে তার নিগূঢ় মনস্তত্ত্ব থাকে এবং সাধারণত সেই গোষ্ঠী মানসিকতা, যেটা বলছিলাম সোশিও সাইকোলজি, তার মধ্যে প্রতিবিম্বিত হয়। লোকসংস্কৃতি এক পরিবর্তনশীল বহুমাত্রিক সাংস্কৃতিক অভিব্যক্তি, যাতে গভীরভাবে পরিবেশের প্রভাব এবং সংশ্লিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্য সহজ সরল এবং কৃত্রিমভাবে প্রকাশিত হয় এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে পরিবাহিত হয়। অর্থাৎ কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য তার মধ্যে থাকলে তবেই আমরা সেটাকে লোকসংস্কৃতি বলছি, এবং সেই যে লোকসংস্কৃতি আসলে আমাদের আত্মচিহ্ন বা আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় বাহক, আমাদের শিকড়ের গল্পটুকু বলে। হ্যাঁ, এই প্রসঙ্গে আরও একটি সংজ্ঞার কথা মনে পড়ছে, যেখানে বলা হয়েছিল, ওটা সম্ভবত অখিল আমাদের বইয়ে আমি দেখেছিলাম, যে সংজ্ঞায় বলা হচ্ছে, এক সেকেন্ড আমি আমাদের এই বইটার মধ্যে সংজ্ঞাটাকে একটু দেখে নিই। হ্যাঁ, এই সংজ্ঞাটি বলেছেন আরভি উইলিয়ামসের বক্তব্য হচ্ছে, ইট মানে ফোকলোরের কথা বলেছে, ইট ইজ লাইক আ ফরেস্ট ট্রি with its root deeply buried in the past, but which continually put forth new branches, new leaves, new fruits. অর্থাৎ লোকসংস্কৃতি হচ্ছে একটা বনের বিশাল প্রাচীন বৃক্ষের মতো, যার শিকড়টা মাটির তলায় আছে এবং অনেক অনেক কাল আগে থেকে সেটা আছে, সেটা প্রথিত, এবং সেই গাছটা অনেক প্রাচীন, কিন্তু প্রতিনিয়ত তাতে নতুন নতুন ফুল ফুটছে, নতুন নতুন পাতা গজাচ্ছে, নতুন নতুন ব্রাঞ্চেস হচ্ছে। আবার কিছু কিছু পাতা বুড়ো হয়ে যায়, খসে পড়ছে, কিছু কিছু ব্রাঞ্চেস শুকনো হয়ে খসে পড়ছে, ফুলগুলো ফুটে খসে যাচ্ছে। দারুণ এই যে দৃষ্টান্ত, অসাধারণ এই দৃষ্টান্তটি, যে সত্যিই তাই লোকসংস্কৃতিও তাই, সে আমাদের ঐতিহ্য, সে আমাদের পরম্পরা, সে আমাদের শিকড়ের কথা বলে, সে আমাদের আইডেন্টিটিটাকে তুলে ধরে। সেখানে অনেক পুরনো কথা রয়েছে, আবার অনেক নতুন নতুন ফুল সেখানে ফুটছে, নতুন নতুন পাতা গজাচ্ছে, এবং জীবনের নিয়মে, সমাজের নিয়মে সেটা ধীরে ধীরে সেই যে লোকসংস্কৃতি, সে কিছু কিছু ক্ষেত্রে তার একটা বিলীয়মান সত্তাকেও আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, একটা সময়ে যে সমাজ পরিস্থিতি ছিল, পরবর্তী সময় যখন সেই সমাজ পরিস্থিতি পাল্টে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই পার্টিকুলার সেই লোকসংস্কৃতিকে আর আমরা দেখছি না। যেমন এক সময় মুর্শিদাবাদের যে হাতির দাঁতের শিল্প সারা পৃথিবীকে আকৃষ্ট করেছে। আমি বিদেশের মিউজিয়ামে গিয়েও দেখেছি যে আমাদের মুর্শিদাবাদের শিল্পীদের হাতে তৈরি হাতির দাঁতের কাজ, অসাধারণ কাজ, সেটা এখানে মানে সুন্দরভাবে গচ্ছিত আছে, প্রদর্শিত আছে। কিন্তু আজকের দিনে কিন্তু আর কেউ নেই, তার কারণ একটা সময় এই হাতির যে পোচিং, যেটা মানে চোরা শিকারীদের দ্বারা হাতিগুলোকে মারা হচ্ছিল তাদের দাঁতের জন্য, সেটা নিষিদ্ধ হয়ে গেল সরকারিভাবে। খুব স্বাভাবিকভাবে তাদের দাঁত আর পাওয়া যাচ্ছে না, এবং এই শিল্পটাও তখন কিন্তু নিষিদ্ধ হয়ে গেল। এটা তো সময়ের প্রয়োজন, মানে আমি আমার একটা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য একটা প্রাণীকে বিপন্ন করে দিতে পারি না। তো খুব স্বাভাবিকভাবেই সেই শিল্পটা আজকে আর নেই, সেটা হারিয়ে গেছে। সেই শিল্পীরা কিছু কিছু ক্ষেত্রে সেই একই ধরনের কাজ শোলার উপর করছেন, কিন্তু তাহলেও ওই যে পার্টিকুলার শিল্পটি সেটি কিন্তু আর নেই। আবার অনেক নতুন নতুন শিল্পের সৃষ্টি হয়েছে, নতুন নতুন প্রয়োজনের খাতিরে। আজকে আমরা
যে দীঘাতে বেড়াতে গেলে যে টেবিল ম্যাট দেখি ওখানে বিশেষ 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 ধরনের ঘাস বা বাঁশকে খুব সরু সরু করে ছিলে সুতো দিয়ে বা উল দিয়ে বিভিন্ন ধরনের টেবিল ম্যাট তৈরি হচ্ছে, বসার জন্য বিভিন্ন ধরনের ম্যাট তৈরি হচ্ছে। সেগুলো খুব প্রাচীন বলা যাবে না, পরবর্তী সময়ে এগুলো যেমন যেমন মানুষের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে এবং লোকশিল্পের মধ্যেও প্রচুর এমন আইটেম উঠে আসছে যেগুলো কিনা আজকের দিনের প্রয়োজন, হয়তো মোবাইল কাভার কিংবা চশমার খাপ কিংবা পেন্সিল স্ট্যান্ড, হ্যাঁ, বা পেন রাখার জন্য ছোট্ট পেন্সিল ব্যাগ ছাত্রছাত্রীদের জন্য। তো এরকম অনেক অনেক নতুন নতুন প্রয়োজনীয়তার সূত্রে উঠে আসছে অনেক নতুন জিনিস। এ তো জীবনের নিয়ম। সুতরাং লোকসংস্কৃতির ক্ষেত্রে আমরা সেটা বলতে পারি যে ঐতিহ্য থাকবে, তার চলমানতা থাকবে, গতিশীলতা থাকবে। সেটা আমাদের মানে ঐতিহ্য বা পরম্পরার সঙ্গে যুক্ত হয়ে থাকবে। আমার দেশীয় রীতিনীতি, আমার ভৌগোলিক পরিবেশ সংবেদিত থাকবে, কিন্তু তা সত্ত্বেও সেটা ক্রমপরিবর্তনশীল। যতই হস্তান্তরিত হবে প্রজন্ম থেকে প্রজন্মে, ততই কিন্তু তার মধ্যে পরিবর্তন হবে। আবার এটাও সত্যি, সমস্ত পরিবর্তনের মধ্য দিয়েও কিন্তু সে যে একটা নির্দিষ্ট রীতি বা শৈলী, সেটাকে কিন্তু সেটা অবলম্বন করে থাকবে। তো এই হলো আমার লোকসংস্কৃতির সংজ্ঞা।